আবারও বাড়ল এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার 1598 টাকা। গ্যাস সংকটে ঘরে বাইরে বেগতিক অবস্থা। ঢাকার চারপাশে 110 কিলোমিটারে চলবে ওয়াটার বাস সহ নৌ পরিবহন। দ্রুত নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। আগস্ট জুড়ে আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতার শঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ পুলিশের। আর কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। রাজনৈতিক বিভাজনের জন্য ক্ষমতাসীনদের দায়ী করলেন নাহিদ। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এর ফলে বেসরকারি খাতে 12 কেজির একটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1598 টাকা, যা এতদিন ছিল 1528 টাকা। রবিবার বিইআরসির সংক্রান্ত পৃথক আদেশ ও প্রেস বিজ্ঞপ্তি জারি করে। নতুন এই দাম গতকাল সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 5.5 কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 732 টাকা। এছাড়া 12.5 কেজির সিলিন্ডার 1664 টাকা, 15 কেজির 1997 টাকা, 16 কেজির সিলিন্ডার 2130 টাকা এবং 18 কেজি সিলিন্ডার 2397 টাকা বিক্রি হবে। সিলিন্ডার গ্যাসের পাশাপাশি রেটিকুলেটেড ও অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। গ্যাস সংকটে একদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। সব মিলে অবস্থা বেগতিক। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আবার গ্যাসের স্বল্প চাপে রান্না নিয়ে ভোগান্তিতে রাজধানীর অধিকাংশ এলাকার বাসিন্দারা। তবে 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মেজবা রহমান। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাসের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে জনজীবনের বিভিন্ন স্তরে। সরবরাহ স্বাভাবিক না হলেই ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। গ্যাস নিতে দীর্ঘ লাইন, একটি গাড়ি স্টেশনে ঢুকতেই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে এতে স্বাভাবিকভাবে সিএনজি সরবরাহ করা যাচ্ছে না। 4 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমার গ্যাস ঢুকে 2500 টাকার, গ্যাস ঢুকতে আছে অনলি 700 টাকার। এটা আমি কয় কিলোমিটার গাড়ি ছিলাম বলেন ভাই? 12টা বাজে 300 টাকার গ্যাস পাইছি। আমার গাড়িতে 700 টাকার গ্যাস লোড করা যায়, 300 টাকার গ্যাস পাইছি। কালকে আবার গ্যাস নিতে হবে। আমাদের 8 ঘন্টা ডিউটি, এখন আমাদের 13 ঘন্টা করতে হয়, কারণ গ্যাসের জন্য 5 ঘন্টা আমাদের বেশি খাটতে হয়। তো এই সব সমাধান শেষ না হলে তো আমরা চলতে পারতাছি না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জীবন যেন দুর্বিষহ হয়ে গেছে ভাড়ার গাড়ি চালকদের। আমরা কেমনে চলি, মালিক ধর জমা কম নেয় না, বিশাল সমস্যা আছে। আমরা মানে অনেক কষ্ট দিন যাইতেছে, মানে এটা বলার মতন না। ফ্যামিলি চালাতে মানে আমি এই মাসে ঘর ভাড়া এখনো জোগাড় করতে পারি না, 5 তারিখে ঘর ভাড়া দিতে হবে, এই পরিস্থিতিতে আছি। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাসা বাড়িতেও। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ থাকে রান্নার চুলা, রান্নার কাজ ব্যাহত হয়, বাড়তি ভোগান্তিতে নগরবাসী। গ্যাসের এই দীর্ঘ সংকটে যেমন পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না সিএনজি স্টেশনগুলো, তেমনি বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারা। 3টা কম্প্রেসার এটা ফুল টাইম চলতেছে, কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। কারণ একটা যদি বন্ধ করি তাহলে দেখা যাবে যে এক গাড়িতে যেখানে 200 টাকা ঢুকতেছে সেখানে 50 টাকা ঢুকবে। আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেকট্রিক বিলের কারণে। আমাদের যদি 3 ভাগের 1 ভাগ সেল হয়, আমরা যে কমিশন পাই সেই কমিশন দিয়ে আমাদের ইলেকট্রিক বিলের দায় মেটানোর কোনোভাবেই সম্ভব না। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি সরবরাহ ব্যবস্থা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালু সহ নৌপথ সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী যাতে দূষণমুক্ত থাকে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়। পরে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশে 4টি নদীতে নৌযান চলাচল নিশ্চিতে কাজ করছে সরকার। 424টি জায়গায় বর্জ্য অপসারণের পর দূষণমুক্ত করে নৌপথে অবাধে চলাচল নিশ্চিতের পরিকল্পনা রয়েছে সরকারের। এর 2 মাস পরে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে।
চারপাশে নদীকে দূষণমুক্ত করতে সরকার পরিকল্পনা নিয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাঁধা সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। একটা সময় 2005 সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে সেটা চলেছিল, বিগত সরকারের আমলে সেটা বন্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়। তো আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে আমাদের যে নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ, তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী দল MISTর শিক্ষার্থীরা রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক পর্যায়ে বিশাল সাফল্যে বিজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত হলেও এর পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্স সহ নতুন সম্ভাবনাময় শিল্পকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে MISTর শিক্ষার্থীরা, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীকে প্রদর্শন করেন। আগস্ট মাস জুড়ে আওয়ামী ফ্যাসিস্ট নানা ধরনের অপতৎপরতা চালাতে পারে, এ বিষয়ে সরকার সতর্ক আছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার রাজশাহী পুলিশ লাইন্সের রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি যে পরিত্যক্ত ব্যাগ পাওয়া গিয়েছিল সেখানে কোনো বোমা পাওয়া যায়নি। এমনিতে পুলিশ ও বোমা নিষ্ক্রিয় দল সবসময় সজাগ ও সতর্ক থাকে বলে উল্লেখ করেন। এর আগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম BCS পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা। সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকালকে যে ব্যাগ ট্যাগ পাওয়া গেছে ওগুলোতে কিছুই ছিল না। এর আগে একদিন একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। মতিঝিলে যেটা হচ্ছে ওটাও আলাদা তদন্ত হচ্ছে। বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পল্টনে টাইম বোমা উদ্ধার, আবার ফার্মগেট ও মিরপুরে বোমা সদৃশ বস্তু থাকার গুজব, সব মিলিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবেলায় নিয়মিতভাবেই থানাগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। গেল কয়েকদিন ধরেই মেট্রো রেল সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, মিলছে বোমা সদৃশ্য বস্তু। সর্বশেষ পল্টনে একটি সন্দেহজনক বস্তু ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে গিয়ে সেটি পরীক্ষা করে বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় শক্তিশালী টাইম বোমা। গতকাল রাজধানীর দুটি মেট্রো স্টেশনে ফের পাওয়া গেছে বোমা। এমন খবর ছড়ালে জনমনে তৈরি হয় আতঙ্ক। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কিছুই পাননি আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে থানা পুলিশকে দেয়া হয় উগ্রবাদী হামলার সতর্কতা। যানবাহনকে যথাসম্ভব নিরাপত্তায় রাখতে থানাগুলোকে আহ্বান জানায় পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা প্রধান বলছেন, তেমন কোনো আশঙ্কা না থাকলেও
পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা থাকার বিষয়টি সত্য। আমরা সবসময় সতর্ক থাকি, কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন আমাদেরকে। আবার থানাগুলোতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছে না পুলিশ সদর দপ্তর। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। কেউ যদি তার মতাদর্শ চাপাই দিতে চায় বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে, সেক্ষেত্রে আমরা সাথে সাথেই ব্যবস্থা নেই। পুলিশ সদর দপ্তর থেকে সবসময় অপারেশনাল কাজে নিয়মিত কিছু নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনাটা ওরকম একটা নির্দেশনারই অংশ। এই কারণ হচ্ছে গিয়ে সবসময় আমরা সতর্কতা বা বিভিন্ন ধরনের নির্দেশনা দিই, যাতে ফোর্স কাজে তৎপর থাকে এবং একটু সতর্ক থাকা হয়। ওই আলোকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময় থানাগুলোকে সতর্ক থাকতে বলা হয় পুলিশ সদর দপ্তর থেকে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দেশে আর কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গিয়ে যারা বৈষম্যমূলক আচরণ করছেন, শেষ পর্যন্ত রাজনৈতিক মাসুল তাদেরই দিতে হবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির প্রথম দফাতেই যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে যাওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। জামায়াতের আমির আরও বলেন, অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে বিএনপি এখন সেই ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি করছে। বিরোধী মত দমন এবং ভিন্ন মতকে দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য তার। বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে জনগণও একসময় সরকারকে প্রত্যাখ্যান করবে। সভায় বিরোধী নেতারা অভিযোগ করেন, বিএনপি জাতির প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিজেরাই তাদের 31 দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি মুখে জাতীয়তাবাদের কথা বললেও তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গত 50 বছরও তারা সকল জনগোষ্ঠীকে এক করতে পারেনি। রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম আরও বলেন, দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়া একটি মন্ত্রণালয় চালানো হচ্ছে বলে মন্তব্য করেন। জুলাইয়ের যে বিভাজন বা সংকট, তা আসলে যারা এখন ক্ষমতায় গিয়েছেন তাদের কারণেই তৈরি হচ্ছে বলে অভিযোগ তার। আরও বলেন, নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জুলাই সনদের সমস্ত সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু এখন তারা তা করছেন না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে 3 পার্বত্য জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে এনসিপি অংশ নেবে বলে জানান নাহিদ ইসলাম। 24 তেসরা আগস্ট বা 34 জুলাই এদিন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া লাখো জনতার উপস্থিতিতে ঘোষণা করা হয় ফ্যাসিবাদী সরকার পতনের 1 দফা দাবি। দলের নেতাকর্মী সহ সাধারণ জনতাকে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে কারফিউ জারি রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলনের তীব্রতায় ঘাবড়ে গিয়ে ছাত্রদের সাথে আলোচনার আহ্বান জানান তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 24 রক্তাক্ত জুলাই 31 পেরিয়ে 34-এ পৌঁছেছে। সারা দেশে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। ফ্যাসিস্ট বাহিনীর গুলির সামনে বুক পেতে দেয়া ছাত্র জনতার দুর্বার প্রতিরোধে লেডি হিটলার নামে পরিচিত শেখ হাসিনার গদি ততদিনে টলতে শুরু করেছে। আর মাত্র 2 দিনের মধ্যেই দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হবেন শেখ হাসিনা। বিপদ আজ করতে পেরে গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা আর তার সরকার। হার্ড লাইনে ব্যর্থ হয়ে এবার মাঠে নামানো হয় আওয়ামী লীগের সফট পাওয়ার। এদিন গণ আন্দোলনের বিপক্ষে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন করে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ, সাধারণ শিক্ষার্থী মঞ্চ, মুক্তিযোদ্ধার সন্তান, পেশাজীবী সমাজ সহ নানা নামের আওয়ামী দোসর সংগঠনগুলো। জনরোষে আতঙ্কিত হয়ে পড়ে সরকার।
কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো জামাত ইসলাম এবং আমাদের বিএনপি, তাদেরই আসন্ন পতনের শঙ্কায় দিশেহারা শেখ হাসিনা গণভবনে ফেসিবাদের দোসর, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন। ছাত্রদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আমি তাদের সাথে কথা বলতে চাই। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার প্রস্তুতি চলছে। ঐতিহাসিক এই দিনে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী ও নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি করে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার করা একদম জরুরি হয়ে গেছে। আন্দোলনের নামে দেশের এই দুর্দিনে পিছিয়ে থাকেননি দেশের সাংবাদিক সমাজও। সারা দেশে হত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করেন তারা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এদিনও সারা দেশে গুলিবিদ্ধ হয় অসংখ্য শিক্ষার্থী। পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী কারফিউ উপেক্ষা করে সেদিন বিকালে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছাতে থাকে ছাত্র জনতার ঢল। বিক্ষুব্ধ জনতার সমুদ্রে গণমানুষের প্রাণের চাওয়া সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ৩৪ জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়। দেশের আপামর জনতা বিনা ভোটের সরকারকে উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশে অশালীন ভাষাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এমন সংস্কৃতি নতুন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। রবিবার রাজধানীর সেগুনবাগিচার কুচিকাচার মেলা মিলনায়তনে এক আলোচনা সভায় ইশরাক হোসেন আরও বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য দেশের সব হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইনগতভাবে বাধ্য। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের চিকিৎসা ভাতা ও পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। জানান, আহতদের চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। আমরা একটা সভ্য দেশে পরিণত হতে চাই। ইদানিংকালে আপনারা লক্ষ্য করবেন যে কিছু অসভ্য ভাষা ব্যবহার করে কিছু ব্যক্তি তারা সেটাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে প্রতিবাদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু এই অসভ্য এবং অশালীন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করাই কি ছিল নতুন বাংলাদেশের আমাদের আশা আকাঙ্ক্ষা? এই শিক্ষাই কি আমরা নিতে চেয়েছিলাম? সমালোচনা কেন করবেন না? 100,000 বার, কোটি বার সমালোচনা করেন। দুর্নীতি করলে দুর্নীতিবাজকে তাকে দুর্নীতিবাজ বলেন, কেউ চাঁদা উঠালে তাকে চাঁদাবাজ বলেন, কেউ খুন করলে তাকে খুনি বলেন। যেটা যার সমালোচনার প্রাপ্য সেই ভাষায় তাকে সমালোচনা করেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আবারও বাড়ল এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার 1598 টাকা। গ্যাস সংকটে ঘরে বাইরে বেগতিক অবস্থা। ঢাকার চারপাশে 110 কিলোমিটারে চলবে ওয়াটার বাস সহ নৌ পরিবহন। দ্রুত নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। আগস্ট জুড়ে আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতার শঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ পুলিশের।
আর কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। রাজনৈতিক বিভাজনের জন্য ক্ষমতাসীনদের দায়ী করলেন নাহিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয়ের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।